الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের সূরা আল মাইদার 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহর জন্য সত্য ও ন্যায়ের উপর সাক্ষী হয়ে যাও। সত্য ন্যায়ের সাক্ষী হয়ে অবিচলভাবে দাঁড়িয়ে থাকো। বিশেষ কোনো সম্প্রদায়ের দুশমনী যেন তোমাদের এমনভাবে প্ররোচিত না করে যে এর ফলে তোমরা আর তাদের সাথে ন্যায় ও ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, কারণ এ কাজটি আল্লাহ তাআলাকে ভয় করে চলার অধিকতর নিকটবর্তী। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকিফাল। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যভুক্ত মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হল। দিনের কার্যসূচিভুক্ত অন্যান্য মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় সম্পর্কে 82টি মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 1, মোহাম্মদ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর 2, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর 2, এস এম জাহাঙ্গীর হোসেন, ঢাকা 18, শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 2, লুৎফর রহমান, কক্সবাজার 3, এস কে আজিজুল বারী, খুলনা 4, মোহাম্মদ জাহাঙ্গীর আলী মিয়া, মাদারীপুর 2, মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4, মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, মোহাম্মদ রবিউল আউয়াল, টাঙ্গাইল 6, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2, মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, মোহাম্মদ আব্দুল আজিজ, নাটোর 4, গাজী এনামুল হক, যশোর 6, মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, মোহাম্মদ সেলিম রেজা, সিরাজগঞ্জ 1, আনিসুর রহমান, মাদারীপুর 3, মাসুম মুস্তফা, নেত্রকোনা 5, মোহাম্মদ শাহাদাত হোসেন, লক্ষ্মীপুর 1, মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 9, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, মোহাম্মদ আশরাফুদ্দিন, নরসিংদী 5, মোহাম্মদ মাহবুবুর রহমান, ময়মনসিংহ 7, মুজিবুর রহমান ইকবাল, কিশোরগঞ্জ 5।
ইকরামুল বাড়ি টিপু নওগাঁ 4, আবুল হাসান সিলেট 5, নাসির উদ্দিন আহমদ মৌলভীবাজার 1, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1, মোহাম্মদ মুশফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া 4, এ এম মাহবুবউদ্দিন নোয়াখালী 1, শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15, জি এম নজরুল ইসলাম সাতক্ষীরা 4, মোহাম্মদ মাজেদুর রহমান গাইবান্ধা 1, মোহাম্মদ মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জ 2, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর 1, জয়নুল আবেদিন ফারুক নোয়াখালী 2, মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, মোহাম্মদ মুক্তার আলী যশোর 6, মোহাম্মদ এনামুল হক নওগাঁ 2, মোহাম্মদ আব্দুল বাতেন ঢাকা 16, আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ কক্সবাজার 2, মোহাম্মদ রকনউদ্দিন বাবুল লালমনিরহাট 2, খন্দকার আবু আশফাক ঢাকা 1, মোহাম্মদ আবু তালেব মণ্ডল পাবনা 4, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা 2, মোহাম্মদ রুহুল আমিন দুলাল পিরোজপুর 3, আতিকুর রহমান মুজাহিদ কুড়িগ্রাম 2, এস এম রফিকুল ইসলাম গাজীপুর 3, মোহাম্মদ মাহবুবুর রহমান বেলাল রংপুর 3, ওবায়দুল্লাহ সালাফি নীলফামারী 3, মোহাম্মদ আব্দুল হান্নান চাঁদপুর 4, মোহাম্মদ মাসুদ পারভেজ চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী 1, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম 1, কলিমুদ্দিন আহমদ সুনামগঞ্জ 5, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা 5, মোহাম্মদ আব্দুল সালাম ঠাকুরগাঁও 2, মোহাম্মদ মাহবুবুল আলম কুড়িগ্রাম 3, মোহাম্মদ আফজাল হোসেন কুষ্টিয়া 4, মোহাম্মদ রুহুল আমিন চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আবুল কালাম আজাদ খুলনা 6, সালাউদ্দিন গাজীপুর 4, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার সাতক্ষীরা 3, মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ 4, মোহাম্মদ মতিউর রহমান ঝিনাইদহ 3, আমির এজাজ খান খুলনা 1, এ কে এম ফজলুল হক মিলন গাজীপুর 5, কামরুজ্জামান কামরুল সুনামগঞ্জ 1, এজেড এম রেজওয়ানুল হক দিনাজপুর 5, মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা 2, এম এ হান্নান ব্রাহ্মণবাড়িয়া 1, এ ই সুলতান মাহমুদ বাবু জামালপুর 2, মোহাম্মদ আইনুল হক সিরাজগঞ্জ 3, শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন জামালপুর 5, শেখ মঞ্জুরুল হক বাগেরহাট 2, শেখ ফরিদ আহমদ চাঁদপুর 3, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর 3, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া নারায়ণগঞ্জ 1, ইশরাত সুলতানা ইলেন ভুট্টো জালকাঠি 2। নোটিশগুলোর মধ্য থেকে আমি পিরোজপুর 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ রুহুল আমিন দুলাল, গাজীপুর 3 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ 5 হতে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদের নোটিশগুলো গ্রহণ করলাম। বাকি নোটিশগুলো গ্রহণ করা সম্ভব হলো না বলে দুঃখিত। যাদের নোটিশ গ্রহণ করা হয়নি বিধি অনুযায়ী তাদের মধ্য থেকে প্রত্যেককে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাবো। তবে মোট 30 জনের মধ্যে যতজন সদস্য মোট 30 মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজন সদস্য বক্তব্য রাখবেন। এখন আমি বক্তাদেরকে আহ্বান জানাচ্ছি। প্রথমেই মোহাম্মদ রায়হান সিরাজি রংপুর 1। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে এই মহান সংসদে প্রথমবারের মতো আসবার সুযোগ হয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা রংপুর 1, 19 রংপুর 1-এর সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই, যারা ৭৮,১১৪ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী করে এই মহান সংসদে ৩৮ বছর পর জন্মসূত্রে এই প্রথম তাদের সন্তানকে তাদের কথা বলবার জন্য এই পার্লামেন্টে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শ্রদ্ধাভরে স্মরণ করছি রংপুরের শহীদ আবু সাঈদ সহ জুলাই যোদ্ধাদেরকে, যারা জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎকে সামনে রেখে সংবিধানের গ্রামার ব্যাকরণ তাজবিদ না বুঝে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সাংবিধানিকভাবে ২৬ সালের আগেই ফ্যাসিবাদী ঘোষণা অনুযায়ী ৪১ সালের আগেই
এই সংসদে আমাদেরকে আসবার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 9টি ইউনিয়ন, গঙ্গাচড়া উপজেলার 7টি ইউনিয়ন তিস্তা তীরবর্তী, যে এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যে আন্দোলনের অগ্রসৈনিক আজকের মাননীয় মন্ত্রী, তেরানো দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমাদের আন্দোলনের স্লোগান ছিল কোনটে বেহে জাগো তোমরা। রংপুরের মানুষ, উত্তরাঞ্চলের মানুষ জেগে আছে। এ অঞ্চলের মানুষ জানতে চায় তিস্তা মহাপরিকল্পনা কবে নাগাদ বাস্তবায়ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ রবিউল আউয়াল, টাঙ্গাইল 6। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই শুকরিয়া আদায় করি সেই পবিত্র সত্তা যার হাতে আমার জীবন এবং মৃত্যু। সৃষ্টি জগতের সমস্ত কিছুর মালিক সেই মহান রাব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদের যারা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মাধ্যমে এখানে নমিনেশন পেয়েছিলাম, ইনশাল্লাহ আমি এখানে আসতে সক্ষমতা অর্জন করেছি। নাগরপুর চারিদিকে নদী বেষ্টিত। বাংলাদেশ নদীমাতৃক দেশ। সেই নদীমাতৃক দেশের অন্তর্ভুক্ত নাগরপুর উপজেলা। নাগরপুর উপজেলায় নদীমাতৃক এলাকায় নদী বেষ্টিত এরিয়া। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আবেদন জানাই আপনার মাধ্যমে, বাঁধ পরিকল্পনা যদি নাগরপুরে না থাকে সেখানে আমরা জনগণ প্রতি বৎসরই ভাঙনের কবলে পড়ে। তাই আপনাদের কাছে, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আহ্বান জানাচ্ছি, নাগরপুরে এই ক্ষেত্রে উনি কতটুকু পরিকল্পনা রেখেছেন বা রাখতে পারেন। আমি বাংলাদেশ 135 নাগরপুর দেলতার 2টি উপজেলা, সেখানে আরও উন্নয়নের কর্মসূচি আছে। সেদিকে প্রতিটা ক্ষেত্রেই আমাদের মন্ত্রী মহোদয় যেসব ডিপার্টমেন্টে আছেন তাদের কাছে বিনীত আহ্বান জানাবো। আমি সেই কথাগুলো পরবর্তীকালে তুলে ধরবো। যেহেতু আজকে সময় কম, কথা বলতে পারছি না। ধন্যবাদ সবাইকে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করে আমাদের মা, গণতন্ত্রের মা। মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10। গাজী মোহাম্মদ এনামুল হক, যশোর 5। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। মনিরামপুরের সকল জনগণকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রস্তুতি উত্থাপন করছি মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রিমণ্ডল আকর্ষণের জন্য। আমার উপজেলা মনিরামপুর জেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের আবেদন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা 89 যশোর 5 মনিরামপুরবাসীর পক্ষ থেকে জানাচ্ছি, এই এলাকাটি জনসংখ্যা এবং আয়তনে দেশের অন্যতম বৃহৎ একটি উপজেলা, যা 17টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সমন্বয়ে গঠিত। এখানে ভবদা নামক একটি স্থান অবস্থিত, যা 9টি ইউনিয়নের ব্যাপ্তি অবস্থিত। অত্র এলাকাটি প্রায় সমস্ত বছর পানি নিচে তলিয়ে থাকে, যার কারণে পানিবাহিত রোগের প্রকোপে দিন দিন বেড়েই চলেছে। তাছাড়া অনেক বড় উপজেলা হওয়ায় অন্যান্য ইউনিয়নের দারিদ্র রোগীরা প্রত্যাশা অনুযায়ী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 1964 সালে নির্মিত। শুরুতে 31 শয্যা বিশিষ্ট ছিল, তারপরে এটিকে 50 শয্যা উন্নীত করা হয়। এলাকার হতদরিদ্র জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে বর্তমানে এটিকে 100 শয্যা উন্নীত করা খুবই জরুরি। তবে 64 সালে নির্মিত বিল্ডিংটির বর্তমানে খুবই জর্জীর্ণ অবস্থা, জন্য অতি পুরাতন, ভগ্নদশা, জরাজীর্ণ অবকাঠামোর উপর অতিরিক্ত 50 শয্যা নির্মাণ করা একেবারেই সমীচীন হবে না। এই কারিগরি সম্ভাব্যতা যাচাই করে 100 শয্যার একটি নতুন ভবন নির্মাণ করা একান্ত প্রয়োজন।
অতএব উপকৃত তথ্য বিষয় বস্তুর আলোকে এলাকার মানুষের প্রাণের দাবি পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় স্পিকার, এই ভবনটি 31 বেডের অবকাঠামো ছিল, সেটা 50। মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমি সর্বাগ্রে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীবাসীকে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, যাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণে আজকে মহান জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা চট্টগ্রাম 16 বাঁশখালীর উপর দিয়ে আনোয়ারা, বাঁশখালী, পেকুয়া এবং চকরিয়া একটি আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ একটি কর্মসূচি একদিকে অপেক্ষমান রয়েছে। এই জায়গা দিয়ে মহেশখালী, কুতুবদিয়া সহ প্রায় কয়েকটি উপজেলার লক্ষ লক্ষ লোক যাতায়াত করে। কর্ণফুলী টানেল, যেটা বাংলাদেশের দীর্ঘতম 1000 কোটি টাকা দিয়ে নির্মিত, এই টানেলটি দৈনন্দিন লোকসান হচ্ছে। ওই টানেল যদি সচল করতে হয়, চট্টগ্রাম থেকে যদি এবং কক্সবাজারের যাতায়াত যদি আমরা জ্বালানি সাশ্রয় করি, অর্থ সাশ্রয় করতে হয় এবং সর্বোপরি সময় সাশ্রয় করি, আমাদের এই প্রকল্পটি অতীব জরুরি, যেটা একনেকে অপেক্ষায় রয়েছে। আমি মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমার রোডসের কাছে আমার প্রশ্ন, এই প্রকল্পটি যাতে দ্রুততম সময়ে অনুমোদিত হয় এবং কার্যকর হয়, যাতে করে এলাকার মানুষগণ দীর্ঘদিন এই সমস্যা থেকে, দুর্ভোগ থেকে মুক্তি পায়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার এই নির্বাচন এলাকার সর্বোচ্চ গুরুত্বপূর্ণ রোডসের এই প্রশস্তকরণ কর্মসূচি, আঞ্চলিক মহাসড়কের এই প্রকল্পটি আমি। মাসুম মুস্তফা, নেত্রকোনা 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার পূর্বধলার সর্বস্তরের জনগণকে। আমার উত্থাপনীয় বিষয় 161 নেত্রকোনা 5 পূর্বধলা উপজেলা সদরকে পৌরসভায় উন্নীতকরণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা সদর 2005 সালের 19 সেপ্টেম্বর তৎকালীন সরকারের উদ্যোগে পৌরসভায় উন্নীত হওয়ার পর এলাকাটিতে পরিকল্পিত নগরায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিক সেবা প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। পৌর প্রশাসনের অধীনে রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত রাজস্ব আদায়, জন্ম মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ প্রদান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছিল, যার ফলে এলাকাবাসী সরকারি পৌরসভার সুফল ভোগ করছিল, সরাসরি পৌরসভার সুফল ভোগ করছিল। কিন্তু 2009 সালে পূর্বধলা পৌরসভা বাতিল ঘোষণার ফলে এ অঞ্চলের মানুষ পুনরায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক সীমিত সেবার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এতে পূর্বে গড়ে ওঠা উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে যায়, অবকাঠামোর রক্ষণাবেক্ষণ ঘাটতি দেখা দেয় এবং নাগরিক সেবার মান উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। একই সঙ্গে পৌরসভার তহবিল, সম্পদ ও চলমান কার্যক্রমের সচ্ছলতা ও জবাবদিহিতা নিয়েও জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এছাড়া দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, নগরায়নের চাহিদা এবং ব্যবসা বাণিজ্যের প্রসারের প্রেক্ষাপটে পূর্বধলাকে পুনরায় পৌরসভা উন্নীত করার সময় উপযোগী অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। ইতিমধ্যে স্থানীয় জনগণ, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই দাবির প্রতি জোরালো সমর্থন জানানো হয়েছে, যা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এমত অবস্থায় সরকার কি পূর্বধলা উপজেলায় সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে পুনরায়। মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম 9। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করতে চাই।
আমার বিষয়টা হচ্ছে চট্টগ্রামের প্রধান নদী কর্ণফুলীতে দখল ও দূষণমুক্ত রাখা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, অর্থনীতির প্রাণ কর্ণফুলী শুধুমাত্র চট্টগ্রামবাসীর নয়, এটি সমগ্র বাংলাদেশের প্রাণভোমরা। এই কর্ণফুলীর বেহাল দশা দেখে চট্টগ্রামবাসীর উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। নদীর দুই পারে দীর্ঘদিন ধরে চলছে অবৈধ দখলদারিত্ব। নদী দখল করে তৈরি করা হয়েছে অবৈধ স্থাপনা অবকাঠামো। এর ফলে নদীর স্বাভাবিক গতিশীলতা ও প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, যার কারণে কর্ণফুলী ভরাট হয়ে যাচ্ছে ক্রমশ। এছাড়াও মানবসৃষ্ট দূষণ ও শিল্প কারখানার বর্জ্য, প্লাস্টিক, পলিথিনের স্তর জমে নদীর তলদেশ ভরাট হয়ে গেছে, যা নদী এবং নদীর জীববৈচিত্র্যকে চরম হুমকির মুখে ফেলেছে ও মাছের প্রজাতি বিলুপ্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে নগরীর 37টি খাল ও নালা থেকে প্রতিদিন কয়েক হাজার টন বর্জ্য কর্ণফুলীতে ভরে। এ নদীর প্রতি দায়িত্বশীল হওয়া এবং নদীকে জীবন্ত রাখা দেশের সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি। তাই চট্টগ্রামের এই প্রধান নদী কর্ণফুলীকে বাঁচাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্জ্য শোধনাগার স্থাপন সহ আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর হওয়া এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়ানোর কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। মাননীয় স্পিকার, বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিধায় আমি আপনার মাধ্যমে মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 44 চাঁপাইনবাবগঞ্জ 2, 3টি উপজেলা নাচল, গমস্তাপুর এবং ভোলাহাটের সমন্বয়ে গঠিত। আমার এলাকা গমস্তাপুর উপজেলার রহানপুর হচ্ছে নির্বাচনী এলাকার হেডকোয়ার্টার। এইখানে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের সর্বশেষ রেল স্টেশন রহানপুর রেল স্টেশন অবস্থিত। এটি একটি ব্রিটিশ আমলের বাণিজ্য কেন্দ্র, ব্যবসা কেন্দ্র। ভারত থেকে পণ্যবাহী রেল এই পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার রাজস্ব আয় বাংলাদেশ সরকারের হয়ে থাকে। শিক্ষা, ছাত্রছাত্রীরা ঢাকায় আসে, শ্রমিকরা আসে, ব্যবসার জন্য শত শত মানুষ প্রতিদিন ওই এলাকা থেকে ঢাকায় আসতে হয়। কিন্তু রহানপুর থেকে ঢাকায় আসার জন্য কোনো ইন্টারসিটি ট্রেন রহানপুর থেকে ঢাকা পর্যন্ত নাই। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় রেলপথ মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যদি একটি ইন্টারসিটি ট্রেন রহানপুর থেকে ঢাকাগামী চালু করা হয়, তাহলে এই নির্বাচনী এলাকার 3টি উপজেলা সহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার 2টি উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জের পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ এখান থেকে বহুবিধভাবে উপকৃত হবে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ এনামুল হক, নওগাঁ 2। আসসালামু আলাইকুম। সম্মানিত স্পিকার, আপনাকে ধন্যবাদ। জীবনের প্রথম মহান এই জাতীয় সংসদে কথা বলার সুযোগ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছে, পাশাপাশি দরুদ সালাম পেশ করছে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 47 নওগাঁ 2, পতিতলা, ধামরহাট 2টি উপজেলা নিয়ে গঠিত। এখানে 19টি ইউনিয়ন, 2টি পৌরসভা আছে। আমার এলাকায় প্রায় 6 লক্ষ লোকের বসবাস। আজকে অত্যন্ত দুঃখের সাথে আমি এই মহান সংসদে আপনার মাধ্যমে জানাতে চাই, দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও যদি আমাদের মৌলিক চাহিদার জন্য এই সংসদে দাঁড়িয়ে কথা বলতে হয়, তাহলে কতদিনে আমাদের এই মৌলিক চাহিদার সমাধান ঘটবে, এটি আমার ভাবার বিষয়। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, 2টিতেই 50 শয্যা বিশিষ্ট বেড আছে, কিন্তু আমার জনগণের চাহিদা অনুযায়ী এটা অত্যন্ত অপ্রতুল্য। আমি নিজেও আমার ধামরহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেই। সেইখানে পর্যাপ্ত আধুনিকায়ন কোনো যন্ত্রপাতি নেই এবং আমাদের বিশেষ করে পরিচ্ছন্নতা কর্মীর ব্যাপক অভাব। সব দিক থেকেই আমরা সীমান্তবর্তী এলাকা হবার কারণে আমরা সেখান থেকে পিছিয়ে আছি। বিশেষ করে আমার উপজেলায়, ধামরহাট উপজেলার যে
স্বাস্থ্য কমপ্লেক্সের যে বাউন্ডারি ওয়ালটা তা দীর্ঘদিন থেকে ভেঙে পরিত্যক্ত হয়ে আছে। সন্ধ্যার পরে ডাক্তার এবং নার্সদের নিরাপত্তার ব্যাপক ঘাটতি ঘটছে। তাই আমি মনে করি যাতে আপনার মাধ্যমে বলতে চাই, স্বাস্থ্য পরিবার দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্বর এগুলো সমাধানের জন্য। এবং আমার ওই এলাকায় একটু মহিলা মোহাম্মদ আব্দুল বাতেন, ঢাকা 16। অনুপস্থিত। মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, কুড়িগ্রাম 2। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন দাঁড়িয়ে আছি আমার এলাকায়, তখন অনেক শিক্ষার্থী তাদের পড়াশোনা করতে পারতেছে না। বিশেষ করে আমার বোনেরা, যারা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও নির্দিষ্ট দূরত্বের কারণে তারা পড়াশোনা করতে পারে না। আজকে আমি যে বিষয়টার উপর বলতেছি সেটা হচ্ছে আমার সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন, সেই ইউনিয়নে প্রায় 40,000 লোকের বসবাস। দুঃখজনক বিষয়, মাত্র 2টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, কিন্তু কোনো ধরনের উচ্চ মাধ্যমিক কোনো বিদ্যালয় নাই। ওখানকার স্থানীয় লোকজন নিজ উদ্যোগে একটা কলেজ স্থাপন করলেও সেটার অনুমোদন না থাকায় দীর্ঘদিন ধরে ওটা বন্ধ হয়ে চলে গিয়েছে। তার মানে এই 40,000 লোকের কোনো ধরনের উচ্চ মাধ্যমিক শিক্ষা নাই। সেখানকার স্টুডেন্টকে 20 কিলোমিটার দূরে অন্য একটা জায়গায় গিয়ে তাদের শিক্ষা গ্রহণ করতে হয়। এটা আমাদের জন্য দুঃখজনক। এই সরকারের শিক্ষা নিয়ে অনেক ভাবনা রয়েছে আমরা জানি, কিন্তু একটা ইউনিয়ন পুরো অন্ধকার ব্ল্যাক আউট থাকবে, এটা আসলে হতে পারে না। আমি হিসাব করে ওখানে গিয়েছিলাম, নিজে দেখেছি 61টি গ্রাম, একটা বিশাল একটা ইউনিয়ন। সেই ইউনিয়নে যদি দ্রুততার সহিত একটা কলেজকে অনুমোদন হতে পারে, বেসরকারি উদ্যোগে হলেও যদি এমপিও করা হয়, তাহলে ওখানকার বোনেরা, আমার ছোট বোনেরা, তারা পড়াশুনো করতে পারবে। এবং কুড়িগ্রাম থেকেও একসময় বেগম জিয়া যেভাবে শিক্ষার উন্নয়ন ঘটিয়েছিল, মাধ্যমিক স্তরে ফ্রি দিয়েছিল, কিন্তু ওখানকার শিক্ষার আলোয় তো পৌঁছাইতে পারতেছে না। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি দ্রুত বাস্তবায়নের জন্য একটা যেন ওখানে উচ্চ মাধ্যমিক স্কুল হয়, সেটার জন্য আবেদন করতেছি এবং কুড়িগ্রামের মানুষ এটার জন্য কৃতজ্ঞ থাকবে। আপনাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। উত্তর জনপদের অন্যতম একটি উপজেলা জলঢাকা উপজেলা থেকে আমি নির্বাচিত। এই প্রথম মহান সংসদে দাঁড়িয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। এজন্য আমি আমার নীলফামারী 3 জলঢাকার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার জলঢাকা উপজেলার মৌলিক সমস্যার মধ্যে অনেকগুলো জল আর ঢাকা। যখন জল থাকে না তখন কাদায় পরিপূর্ণ হয়ে যায়। বিশেষ করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে বাউন্ডারি ওয়াল না থাকার কারণে চিকিৎসকগণ নিরাপত্তাহীনতায় ভুগতেছেন। প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে এবং প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নেই, ওষুধের সংকট। আমার উপজেলাটি এমন একটা পর্যায়ে অবস্থিত যেখানে পার্শ্ববর্তী উপজেলা ডোমার, ডিমলা, কিশোরগঞ্জের লোকজনের যোগাযোগের সুবিধার্থে তারা জলঢাকায় আসেন। ফলে সরকারের পক্ষ থেকে যে বরাদ্দ আসে সেই বরাদ্দ দিয়ে চিকিৎসকগণ প্রতিনিয়ত হিমশিম খেয়ে থাকেন। এমতো অবস্থায় মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট আমার প্রত্যাশা, আবেদন, জলঢাকাবাসীর পক্ষ থেকে অবিলম্বে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় চিকিৎসক সহ সামগ্রিক সমস্যা সমাধানের জন্য উনি উদ্যোগ গ্রহণ করবেন এবং জলঢাকার মানুষ ওনার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবেন। উত্তরবঙ্গের অবহেলিত মানুষ, তারা সুচিকিৎসার অভাবে রংপুরে আসার তাদের সামর্থ্য নেই। ঢাকায় আসা তো দূরের কথা, তাদের পার্শ্ববর্তী শহর রংপুরে তারা আসতে পারে না। এজন্য এই উত্তরাঞ্চলে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4।
ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খোকসা এবং কুমারখালীর জনতাকে মোবারকবাদ জানাই, যারা আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা কুষ্টিয়া 4-এর খোকসার জাদিপুর ঘাট থেকে ওসমানপুর ঘাট পর্যন্ত একটা সেতু নির্বাচনের দাবি এলাকার জনগণের দীর্ঘদিনের। বিগত সরকারের সময় 2023 সালের 5ই সেপ্টেম্বর একনেক বৈঠকে সেতুটির প্রকল্পটি অনুমোদিত হয়, কিন্তু বিগত সরকারের অব্যবস্থাপনা এবং তাদের দুর্নীতির কারণে সেতুটি আজও আলোর মুখ দেখে নাই। মাননীয় স্পিকার, এই এলাকার দীর্ঘদিনের সমস্যা, এই এলাকাটি নদী দ্বারা 2 ভাগে বিভক্ত। এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রীবৃন্দ স্কুলে যাতায়াত করতে নদী পাড়ি দিয়ে যেতে হয়। এজন্য তারা যাতায়াত বা লেখাপড়ার ক্ষেত্রে এলাকার মানুষের খুবই অসুবিধা হয়। বিধায় এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মাননীয় স্পিকার, আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রীর নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, খোকসার এই সেতুটি নির্মাণ করে এলাকার জনগণের দুর্ভোগ থেকে বা এলাকার শিক্ষার প্রসার ঘটানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এ দাবি জানাই। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে প্রথম মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি এবং প্রথমবারের মতো আমার অঞ্চল থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনো সংসদ সদস্য এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছে। আমার নির্বাচনী এলাকা জীবননগর দর্শনা এবং দামোহদা, 2টো উপজেলা, একটা থানা। এই বিশাল অঞ্চলের জন্য মাত্র 2টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা মাত্র 31 বেডের। উন্নত চিকিৎসা এখানে বলতে কিছু নেই। অপারেশন থিয়েটার কবে নাগাদ চলেছে এটা কেউ বলতে পারে না। ওখানকার ডাক্তাররা, মেডিকেল অফিসাররা আউটডোরে ডিউটি করার সুযোগ পান না, কারণ মেডিকেল অফিসার নেই। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আউটডোর চালানো হয়। তাদের জন্য একটাই প্রেসক্রিপশন, রেফার টু যশোর, রেফার টু ঢাকা অথবা রেফার টু চুয়াডাঙ্গা। এই অবস্থায় এই চিকিৎসা সেবা কেন্দ্রগুলো চলছে। এই চিকিৎসা সেবা কেন্দ্রগুলোকে আমার অঞ্চলের মানুষের প্রত্যাশা এবং আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে বিনয়ের অনুরোধ যে এটাকে 100 বেডে রূপান্তরিত করে আমার অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের জন্য উদ্যোগ গ্রহণ করবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই অঞ্চলের মানুষ বেসরকারি হসপিটাল ক্লিনিকও তেমন নেই, চিকিৎসার জন্য খুবই কষ্ট পাচ্ছে। বিষয়টি যদি খুবই অনুগ্রহ করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী দেখেন তাহলে আমার অঞ্চলের মানুষ কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আলাউদ্দিন আল আমিন, নারায়ণগঞ্জ 4। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই নারায়ণগঞ্জ 4বাসী, যারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করে একটা পরিবর্তনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে। মাননীয় স্পিকার, আজকে আমার জনগুরুত্বপূর্ণ দৃষ্টি আকর্ষণের যে নোটিশ, সেই নোটিশের টপিকটি ছিল হচ্ছে নারায়ণগঞ্জে 2023 সালে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হয়েছিল। মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ আমি করতে চাই যে সেই বিশ্ববিদ্যালয়ের কোনো অবকাঠামো বা পরবর্তী কোনো কার্যক্রম আমরা দেখিনি। অতি দ্রুত বা শীঘ্রই সেই বিশ্ববিদ্যালয়টি অবকাঠামো তৈরি এবং বিশ্ববিদ্যালয়টি কার্যক্রম শুরু করার জন্য কোনো ধরনের কোনো পরিকল্পনা আছে কি না সেটা আমি জানতে চাই মাননীয় স্পিকার, শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে। সেই সাথে মাননীয় স্পিকার, আমরা যেটা জানি যে নারায়ণগঞ্জ
একটি অবহেলিত জনপদ। অবহেলিত এই অর্থে যে বিভিন্ন সময় নারায়ণগঞ্জে বাংলাদেশের সর্বোচ্চ ট্যাক্স পেইং জেলা হলেও আমরা দেখেছি গডফাদার সন্ত্রাসীদের কারণে নারায়ণগঞ্জের অনেক পজিটিভ জিনিস নেগেটিভ ব্র্যান্ডিংয়ে পরিণত হয়েছে। অনেক পজিটিভ কাজ আমরা কোনো ধরনের কোনো সুফল পাইনি। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম সহ আমরা দেখেছি বিভিন্ন ধরনের অবকাঠামো, অনুমোদিত এবং তৈরিকৃত অবকাঠামো এগুলো বিনষ্ট হয়েছে, অবৈধ কাজে ব্যবহৃত হয়েছে। কোনোভাবে কোনো ধরনের পজিটিভ কাজে বা নারায়ণগঞ্জবাসীর উপকারে আসে এইরকম কোনো কাজ আমাদের অতীতের জনপ্রতিনিধিরা, গডফাদাররা বা সন্ত্রাসীরা করতে দেয়নি। তো এই ক্ষেত্রে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমার স্পেসিফিক আজকের টপিকের কোশ্চেন যে 23 সালের যেই বিশ্ববিদ্যালয়টি অনুমোদিত হয়েছিল সেটা বাস্তবায়নের কোনো পদক্ষেপ তারা নেবেন কি? ধন্যবাদ। মোহাম্মদ মতিউর রহমান, ঝিনাইদহ 3। মাননীয় স্পিকার, আপনাকে এবং আপনার মাধ্যমে আমার নির্বাচিত এলাকা মহেশপুর কোটচাঁদপুরের সকল পর্যায়ের জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। আমার দুটি উপজেলা, একটি মহেশপুর, একটি কোটচাঁদপুর। মহেশপুর উপজেলাটি 157 বছর বয়স, আরেকটি কোটচাঁদপুর উপজেলাটি 142 বছর। কিন্তু এখন পর্যন্ত এইখানকার যে দুটো হাসপাতাল, তার যে করুণ অবস্থা, বিশেষ করে সীমান্তবর্তী হওয়ার কারণে আমার মহেশপুর হাসপাতালটির অবস্থা অত্যন্ত করুণ। ডাক্তার, নার্স, পরিচ্ছন্ন কর্মীসহ লজিস্টিক মেশিনারি সাপোর্ট একদম নাই। কোটচাঁদপুরের অবস্থাটাও তথৈবচ। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার মাধ্যমে এই দুটি হাসপাতাল 50 থেকে 100 বেডে উন্নীত করবেন, এটা আমার প্রাণের দাবি, আমার এলাকা গণমানুষের দাবি। স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করবেন, গরিব মানুষেরা যেন সরকারিভাবে স্বাস্থ্যসেবা পায়। আমার আরেকটি হাসপাতাল মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়াতে 25 বেডের আন্ডার কনস্ট্রাকশন, প্রায় কাজটি হয়ে গিয়েছে, কিন্তু এটা উদ্বোধন করা দরকার। মাননীয় স্পিকার মহোদয়, আমার নির্বাচনী এলাকাটা ক্লোজ ডোর বর্ডার নেবারিং এরিয়া অফ ইন্ডিয়া, আন্ডার সাচ অকওয়ার্ড সিচুয়েশন। আমার এলাকাতে একটু নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। এবং লক্ষ লক্ষ বিঘা জমি জলাবদ্ধতা রয়েছে। খালখনন সহ একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি আগেই করেছি। মাননীয় স্পিকার মহোদয়, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সুনজর কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। AKM ফজলুল হক মিলন, গাজীপুর 5। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে টঙ্গী থেকে ঢাকাগামী যে রেল লাইনটি আসছে এবং টঙ্গী থেকে চট্টগ্রামগামী যে রেল লাইনটি গিয়েছে, ডাবল লাইন, 10 মাইল রাস্তার মধ্যে আমার নির্বাচনী আসনে 4 বার রেল ক্রসিং পার হইতো যারা গাড়ি নিয়ে রোডে আমরা চলাচল করি। এইটা সাপ বেজির খেলার মতো এমন ভয়াবহ যে টঙ্গী থেকে রওনা দিলে 10 মাইল রাস্তা অতিক্রম করার সময় 1-2 ঘন্টা লাগে। 10 মাইল রাস্তার মধ্যে 4টা রেল ক্রসিংয়ের যদি ব্যারিকেড থাকে, স্বাভাবিক জীবনযাত্রা এখানে করা যায় না। মাননীয় স্পিকার, আপনি শুনে আশ্চর্য হবেন, টঙ্গী থেকে রওনা দেওয়ার পরে প্রথম যে নিমতলি, এই দূরত্ব 3.2 কিলোমিটার, এইখানে রেল ক্রসিং। ওখান থেকে যখন দ্বিতীয় রেল ক্রসিং যায়, সেটা পুবাইল কলেজ গেট, সেটা দূরত্ব হচ্ছে 4.3 কিলোমিটার। ওখান থেকে যখন পরবর্তী রেল ক্রসিং, এটা শিমুলিয়া, তার দূরত্ব হচ্ছে 2.7 কিলোমিটার। ওখান থেকে যখন আবার আমরা দড়িপাড়া রেল ক্রসিং পাস করি, সেখানে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, 2.9 কিলোমিটার। ফলে কতক্ষণ পর ট্রেনের সম্মুখীন হতে হয় এবং প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। অথচ এই রাস্তাটি ঢাকা সিলেটগামী রাস্তা, নরসিংদী হয়ে। এখানে জনসংখ্যার চাপ, শিল্পাঞ্চল, প্রচুর অসুবিধার মধ্যে আমরা অবস্থান করতেছি। এই নিমতলি থেকে রেল লাইনের দক্ষিণ দিক দিয়ে যদি কেবলমাত্র দড়িপাড়া পর্যন্ত 10 কিলোমিটার রাস্তা বিকল্প করা যায়, দক্ষিণ সাইড দিয়ে এক সাইড দিয়ে 4টা রেল ক্রসিং আমরা অতিক্রম করতে পারি, যেখানে কোনো বাধার সম্মুখীন হওয়া যাবে না। আমি সেই ব্যাপারে মাননীয় সড়ক, পরিবহন এবং সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি জনদুর্ভোগের কথা চিন্তা করে এই ব্যাপারে উনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় সদস্য। 30 মিনিট সময় অতিবাহিত হয়েছে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশসমূহের উপর আলোচনা। প্রথমে আমি নওগাঁ 4 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপুকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকে 71 বিধিতে জরুরি জনগুরুত্ব সম্পন্ন যে নোটিশ আমি দিয়েছিলাম সেটা মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণের জন্য দিয়েছিলাম। উত্থাপনীয় বিষয়, গ্রামীণ জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাথমিক পর্যায়েও যাতে উন্নতভাবে দেওয়া যায় সেজন্য গ্রামীণ চিকিৎসক বা পল্লী চিকিৎসকদের অন্তত 6 মাসের প্রশিক্ষণ দেওয়া প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আমাদের এই সমাজে গ্রামীণ চিকিৎসক বা পল্লী চিকিৎসকদের একটা ভূমিকা রয়েছে, যদিও তারা সার্টিফিকেটধারী কোনো চিকিৎসক নয়। তারা ডাক্তার হিসেবে গ্রামে পরিচিত হলেও কাগজে কলমে ডাক্তার নয়। কিন্তু আমরা জন্মের পর থেকে দেখে আসছি গ্রাম এলাকায় তাদের উপর নির্ভর করে মূলত আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিতে হয়, চিকিৎসার জন্য তাদের কাছেই যেতে হয়। গ্রামীণ জনপদের হাতের কাছে রাতে বিরেতে সময়ে অসময়ে তাদের ছাড়া কোয়ালিফাইড ডাক্তারদের আমরা পাই না। উপজেলা সদরে হয়তো সরকারি হাসপাতাল রয়েছে ঠিকই, কিন্তু সেইখানে পৌঁছাতে অনেক সময়ের ব্যাপার এবং সেইখানে গিয়েও সব সময় সব বিষয়ের ডাক্তারকে আমরা হাতের কাছে পাই না। সেই জন্যই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে এই পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। সেখানে তিনি 9 মাসের বেসিক ট্রেনিং এবং 3 মাসের ইন্টার্নশিপ সহ 1 বছর মেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। বিশেষ করে আমার উত্তরবঙ্গের নাটোরের লালপুরে সর্বপ্রথম এই প্রশিক্ষণের ব্যবস্থা শুরু হয়েছিল। পরবর্তী পর্যায়ে নওগাঁ জেলার নিয়ামতপুরে এই প্রশিক্ষণের ব্যবস্থা হয়, যেখানে নওগাঁ জেলার মধ্যে মান্দা, নিয়ামতপুর এবং পার্শ্ববর্তী জেলার গোমস্তাপুর উপজেলার পল্লী চিকিৎসকদের 1 বছর ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে এই প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এখন আমরা মনে করি যে বর্তমান সময়ে আবার এই প্রশিক্ষণ কর্মসূচি দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আমি এই বিষয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয় বলেই আমি এ বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করেছি। আশা করি উনি এ বিষয়ে নজর দেবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনকে এ বিষয়ে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু 49 নওগাঁ 4 একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করার জন্য এই মহান সংসদে। আমি শ্রদ্ধার সাথে মাননীয় সংসদ সদস্যের অনুসন্ধানের এবং পরামর্শের জবাব দিচ্ছি। মাননীয় স্পিকার, ওনাকে ধন্যবাদ এই বিষয়টি উত্থাপনের জন্য। মাননীয় স্পিকার, পল্লী চিকিৎসকদের জন্য LMAF লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং কোর্সটি ছিল একটি 6 মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্স, যা মূলত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে পরিচালিত হতো। এটি কোনো পূর্ণাঙ্গ ডিপ্লোমা বা স্বীকৃত চিকিৎসক ডিগ্রি ছিল না, তবে এর মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্তদের পল্লী চিকিৎসক হিসাবে গণ্য করা হতো। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় 2008 সাল থেকে LMAF কোর্সের সনদ প্রদান বন্ধ আছে। মাননীয় স্পিকার, বর্তমানে জনগণের জন্য যথাযথ স্বাস্থ্য পরামর্শ সহজলভ্য করার লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ 1 বছর মেয়াদী কমিউনিটি হেলথ ওয়ার্কার সার্টিফিকেট কোর্স চালু আছে। এই কোর্সটির মাধ্যমে সরকারের ইউনিভার্সাল হেলথ কাভারেজ UHC এবং এসেনশিয়াল সার্ভিস প্যাকেজ ESP
বাস্তবায়নের লক্ষ্যে পল্লী অঞ্চলে আনুষ্ঠানিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের একটি সুশৃঙ্খল কাঠামোর আওতাভুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, বর্তমানে এই কোর্সের মাধ্যমে দেশব্যাপী 13টি প্রতিষ্ঠানে যে কোনো বয়সের আগ্রহী স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক ও সাধারণ জ্ঞান, মাতৃ ও শিশু স্বাস্থ্য, মানবদেহের সাধারণ জ্ঞান, সাধারণ প্যাথোলজি ও সংক্রমণ প্রতিরোধ, কমিউনিকেবল ও নন কমিউনিকেবল রোগ এবং সীমিত আকারে রোগ প্রতিরোধ জ্ঞান, কমিউনিটি মেডিসিন এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা, ড্রাগ মেডিসিন ও ফার্স্ট এইড বিষয়ে যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং পরীক্ষা গ্রহণের মাধ্যমে সনদ প্রদান করা হয়। এর মাধ্যমে পল্লী ও প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণের জন্য মানসম্পন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। মাননীয় স্পিকার, আমি এর সাথে মাননীয় সংসদ সদস্যের জ্ঞাতার্থে একটু অ্যাড করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে একদিন একটি আলাপ করেছেন। এই দুইটি জিনিসকে একীভূত করে নিম্ন পর্যায়ে রুট লেভেলে আমাদের চিকিৎসা সেবাকে সহজলভ্য করার সাথে বা প্রাইমারি চিকিৎসাগুলি ফার্স্ট এইড ট্রিটমেন্টকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে সেই পল্লী চিকিৎসকের আওতাধীনে বা পল্লী চিকিৎসকের যেই ধারণাটা ছিল ওই ধারণাটিকে ধারণ করে নতুনভাবে কিছু একটা করার পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী একদিন এই ব্যাপার নিয়ে আলোচনা ক্রমে বলেছেন। আমার দৃঢ় বিশ্বাস নতুন বাংলাদেশের স্থপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এইটার ব্যাপারে আরও একটু নতুনভাবে চিন্তা করে একটা ধারণা বা একটা পদক্ষেপ গ্রহণ করবেন। মাননীয় সংসদ সদস্যকে এটুকু আশ্বস্ত করেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমি মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপুকে এ বিষয়ে একটি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার জেলার পরিসংখ্যান থেকে এটুকু বলতে চাই যে আমার নওগাঁ জেলায় বর্তমানে 4500 জন পল্লী চিকিৎসক রয়েছেন প্রশিক্ষণবিহীন। শুধুমাত্র আমার মান্দা উপজেলাতেই 450 থেকে 500 জন পল্লী চিকিৎসক রয়েছেন এবং এর সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। আমাদের অনেক শিক্ষিত বেকার যুবকরা অন্য কোনো পেশায় ঢুকতে না পেরে নিজেকে এই পেশার সঙ্গে সম্পৃক্ত করছে। সুতরাং তাদের প্রশিক্ষণের জন্য নওগাঁ জেলায় অথবা আমার মান্দা উপজেলায় ছোট আকারে হলেও একটা প্রশিক্ষণ কেন্দ্র খোলা যায় কিনা এ ব্যাপারে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যদি কিছু বলতেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার এলাকার জনগণের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে যে পরামর্শটা দিয়েছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার ব্যাপারে, আমি মাননীয় স্পিকার মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব উনি যদি আমার সাথে সাক্ষাৎ করেন আমি আরও বিস্তারিতভাবে প্রশিক্ষণটা দেওয়া যায় কি না ওইখানে, বা কতদিনে দেওয়া যাবে, বা এটাকে সাকসেসফুল করতে কী কী করতে হবে প্রয়োজন বোধে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে আমি ওনার কাজটি করার জন্য সচেষ্ট থাকব। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ এবং আমন্ত্রণ জানালাম আমার সাথে একটু দেখা করার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য বেগম রুমিন ফারহানাকে তার জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় হাম বা মেজলসের টিকা। মাননীয় মন্ত্রী, আমরা এখন 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের পথে হাঁটছি। তখন হাম বা মেজলস ভাইরাসের পুনরায় প্রাদুর্ভাব আমাদের সেই লক্ষ্য অর্জনকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। গবেষণায় দেখা গেছে হাম কেবল একটি ভাইরাস নয়, এটি একটি ইমিউন অ্যামনেশিয়া তৈরি করে, অর্থাৎ একবার হাম আক্রান্ত হলে শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বছরের পর বছর দুর্বল থাকে, যার ফলে সে অন্য কোনো সাধারণ রোগেও মারা যেতে পারে। মাননীয় মন্ত্রী, আমি তথ্যের ভিত্তিতে কিছু বিষয় আপনার সামনে তুলে ধরতে চাই। টিকা গ্রহণ বনাম বাস্তবতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের মতে একটি জনপদে হামের মহামারী রুখতে হলে 95% বেশি শিশুকে 2 ডোজ MR টিকা দিতে হয়। কিন্তু করোনা পরবর্তী সময়ে
আমাদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে যে গ্যাপ তৈরি হয়েছে তার সুযোগ নিচ্ছে এই ভাইরাস। শুধু তাই নয় মাননীয় স্পিকার, আমাদের এর মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করেছে 1.5 বছর এবং এই 1.5 বছরে কর্মকর্তাদের মধ্যে পরিবর্তন এসছে, নতুন করে টিকার কোনো অর্ডার দেয়া হয়নি এবং আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছেন যারা টিকা পরিবহন করেন তারা গত 9 মাস ধরে কোনো বেতন পায়নি। দেখা গেছে আমাদের প্রায় 35টি জেলাতে 45% স্বাস্থ্যকর্মীর বা টিকাদান কর্মসূচিতে যারা যুক্ত এরকম কোনো কর্মীর নিয়োগ বা তাদের অভাব আছে। আর প্রায় অর্ধেক জেলাতেই আমাদের এই সংক্রান্ত স্বাস্থ্যকর্মীর অভাব আছে। সো এই সব কিছু মিলিয়েই আজকে এই হামের ভয়াবহতা। আন্তর্জাতিক সতর্কতা বলছে সম্প্রতি ইউনিসেফ এবং WHO সতর্ক করেছে বিশ্বজুড়ে হামের সংক্রমণ 79% বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার ঢেউ এসছে, বিশেষ করে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা এবং ঘনবসতিপূর্ণ শহরের বস্তিগুলো, যেখানে একটা ঘরে অনেক বেশি সংখ্যক লোক থাকে এবং একটা ঘরের সঙ্গে আরেকটা ঘরের কোনো দূরত্বই নাই, সেই জায়গাগুলো এখন হামের হটস্পটে পরিণত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে তিনি সরাসরি মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র এবং টিকার মজুদ ও বিতরণের পরিসংখ্যান এই মহান সংসদে পেশ করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে ওনার কনসার্নের জন্য। মাননীয় স্পিকার, আমাকে ওনার প্রশ্নটা যেভাবে লিখিত এসেছে এর সাথে আরও অনেক কিছু উনি অ্যাড করেছে। আই থিঙ্ক আই শুড অ্যাড্রেস অল অফ আর কোয়েরিজ। একটু আমাকে টাইম দেবেন। মাননীয় স্পিকার, একটা কথা উনি বলেছেন লাস্ট লাইনে আমাকে উদ্দেশ্য করে, তিনি যেন কেবল সবার মধ্যে সীমাবদ্ধ না থাকেন। মাননীয় স্পিকার, I do not know how she knows I have only restricted myself in holding the meetings only. An honorable member of parliament should not deliver such comment regarding another member of parliament, because I am not and I have not restricted myself in holding meetings only. I am looking after all the activities. I and we are looking over all the activities of the Ministry of Health under the able guidance of our Honorable Prime Minister, Mr. Tariq Rahman. Number 2, মাননীয় স্পিকার, উনি পোর্টারদের কথা উল্লেখ করেছেন এবং স্বাস্থ্যকর্মীদের অভাবের কথা বলেছেন। হ্যাঁ, পোর্টাররা বেতন পান না গত 9 মাস আগে থেকে। দ্যাটস ট্রু। আমরা ক্ষমতা এসেছি আজকে 51 দিন চলছে। মাননীয় সংসদ সদস্য, উই হ্যাভ অলরেডি সিট উইথ দ্য পোর্টার্স বিফোর উই স্টার্টেড দ্য ভ্যাকসিনেশন অন 5th of April এবং উই হ্যাভ মেড দেম হ্যাপি। আজকে সকালেও আমরা সচিবালয়ে মিটিং করেছি। পোর্টারদের বেতন দেওয়া আমরা পর্যায়ক্রমে শুরু করতেছি 2-1 দিনের ভিতরে। আরেকটু দাবি আছে, যেটা অ্যাসিস্ট্যান্ট হেলথ অফিসার, ওয়ার্কার, সহকারী কর্মকর্তা এবং ইন্সপেক্টর হেলথ, অ্যাকর্ডিংলি ফ্যামিলি প্ল্যানিংয়েরও তাদের কোনো ফিনান্সিয়াল বেনিফিট না, জাস্ট ইজ্জত একটা গ্রেড উন্নীত করা, দ্যাট ইজ অলসো আন্ডার কনসিডারেশন। অভাব আমাদের মাঠ পর্যায়ে ভ্যাকসিনেশনের জন্য নাই। ওভারঅল ওয়ার্কার ইন দ্য হেলথ সেক্টর কম আছে। উই আর গোয়িং টু রিক্রুট 100,000 হেলথ ওয়ার্কার্স ইন ডিফারেন্ট ক্যাটেগরিজ আন্ডার দ্য গাইডেন্স অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। দ্যাট ইজ ফর ইউর নলেজ। আরেকটা কথা বলেছেন উনি মাননীয় স্পিকার, ঢাকা শহর তার পার্শ্ববর্তী এলাকায় হটস্পট মিজেলসের। হ্যাঁ, গণবসতি এলাকায় আমি ওনার সাথে অ্যাগ্রি করি। ইট ইজ অলসো মাই হান্স যে হতে পারে, বাট যার কথা উনি উল্লেখ করেছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যান্ড ইউনিসেফ, মানে স্পিকার আমি ওনাদের তালিকাটা ওনার ধারণার জন্য বলতেছি, ঢাকা ইজ নট ইনক্লুডেড ইন দ্যাট হটস্পট এরিয়া। আউট অফ দ্য 18 ডিস্ট্রিক্টস, দ্য বরগুনা, বরিশাল, ঝালকাঠি, চাঁদপুর, কক্সবাজার, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, অনলি নবাবগঞ্জ, শরীয়তপুর, গাজীপুর, যশোর, নেত্রকোনা, ময়মনসিংহ, পাবনা, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এইসব ডিস্ট্রিক্টের কোনো উপজেলায় 1টি উপজেলা, কোনো জেলার 2টি উপজেলা, এরকমভাবে ওনারা
হটস্পট লিস্ট করে দিয়েছেন টু স্টার্ট দ্য ভ্যাকসিন ইমিডিয়েটলি অ্যান্ড আর্জেন্টলি হুইচ উই হ্যাভ স্টার্টেড ফ্রম দ্য লাস্ট 5th এপ্রিল। আর আমরা 12 তারিখ থেকে উই আর গোয়িং টু কভার ঢাকা সিটি নর্থ, সাউথ, ময়মনসিংহ অ্যান্ড বরিশাল সিটি কর্পোরেশন। আমরা ডিক্লেয়ার করেছিলাম ফ্রম 3rd মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য। আমরা এটাকে আরও এগিয়ে নিয়ে আসছি, বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, অ্যান্ড সো উই আর এক্সপিডাইটিং দ্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম অল ওভার দ্য কান্ট্রি ফ্রম 20th of this month। আমরা 14 দিন এগিয়ে নিয়ে আসছি। ফ্রম 3rd মে থেকে আমরা এটা আগামী 20 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব। এটা আপনাকে অবগত করলাম। মাননীয় স্পিকার, আমি সার্বিকভাবে ওনার বাকি কথাগুলোর আরেকটা কথা বলেছেন উনি, গবেষণায় দেখা গেছে হাম কেবল একটা ভাইরাস তো এটি একটি ইমিউন এমনেশিয়া তৈরি করে, যাতে হামের পরে বাচ্চারা অন্য রোগে মারা যেতে পারে। মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রোগীর পাশে পজিটিভ কথা বলতে হবে। হাম কিন্তু আমারও ছোটোবেলা হয়েছে, নিশ্চয়ই আপনারও হয়েছে। অল বেবির হাম হয়, কিন্তু আমরা কিন্তু সব মরে যাই না। আমাদের কিন্তু এখন লংজিভিটি আরও বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ। একদিক দিয়ে নিউট্রিশন ফল হয়, আরেক দিক দিয়ে নিউট্রিশন ইন হয় আমাদের বডিতে, এবং আল্লাহ তালাই কিন্তু আমাদের রেসিস্ট্যান্ট বৃদ্ধি করে দেয়। আর আমাদের যে হামটা হচ্ছে, আপনি যথার্থ বলেছেন, বিগত সরকারগুলি 2টা সরকারের ব্যর্থতার কারণে হাম হয়েছে, রিকাভারও হচ্ছে আল্লাহর রহমতে। উই আর ফেসিং 2000, আমি উত্তরটা দিচ্ছি মাননীয় স্পিকার ওনার। 2030 সালের এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের অগ্রগতি, কোভিড পরবর্তী সময়ে নিয়মিত টিকাদানে মারাত্মক পতন এবং হামজনিত ইমিউন অ্যামনেশিয়া এর শরীরবৃত্তীয় ঝুঁকি, এসব উদ্বেগ একেবারেই যথার্থ। তবে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। মাননীয় স্পিকার, গত 5 এপ্রিল থেকে আমরা জরুরি ভিত্তিতে হামের টিকাদান কর্মসূচি শুরু করেছি। পূর্ববর্তী সরকার সময়ের ব্যর্থতার কারণে ভ্যাকসিন সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত এবং অন্তর্বর্তী সরকারের সময় ক্রয় প্রক্রিয়ায় বিলম্ব এবং ব্যর্থতার কারণে সম্প্রতি ভ্যাকসিনের ঘাটতি তৈরি হয়েছিল, এটা সত্য। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে বর্তমান সরকার জরুরি আর্থিক ব্যবস্থা গ্রহণ করেছে। কোভিডকালীন এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মহামারী তহবিলের অব্যবহৃত 604 কোটি টাকা আমরা হাম, রুবেলা সহ জরুরি ভ্যাকসিন ক্রয়ের জন্য এরই মধ্যে পুনর্বিন্যাস করেছি। উন্নয়ন অংশীদারদের সাথে বিশেষ করে ইউনিসেফের ক্রয় ব্যবস্থার মাধ্যমে সমন্বয় জোরদার করে দ্রুত ভ্যাকসিন সরবরাহ পুনরুদ্ধার করা হচ্ছে, যেই কারণে আমরা ভ্যাকসিন আগামী সারা দেশব্যাপী 15 দিন এগিয়ে এনেছি। মাননীয় স্পিকার, আমি এই সংসদকে আশ্বস্ত করছি যে ভ্যাকসিনের মজুত এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং ইপিআই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী কোল্ড চেইন ব্যবস্থাপনা বজায় রেখে ভ্যাকসিন সংরক্ষণ ও পরিবহন নিশ্চিত করে আসছেন। মাননীয় স্পিকার, একটু অ্যাড করি, আমরা সিঙ্গেল ডোজ বায়াল থেকে আমরা মাল্টি ডোজ বায়ালে এখন যাচ্ছি, যাতে করে সংরক্ষণ রেফ্রিজারেটরে আমাদের জন্য সহজ হয়। এখন 10 ডোজ পার বায়ালে আমরা যাচ্ছি, নট ইন সিঙ্গেল ডোজ পার বায়াল নিশ্চিত করেছে। ভবিষ্যতে এই ব্যবস্থাপনা জোরদারে সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও ইউনিসেফের মাধ্যমে 419 কোটি টাকার ভ্যাকসিন ক্রয় প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা 200 কোটি টাকার অলরেডি নিয়েছি, আরও বাকি টাকার ডেলিভারি আমরা আবুধাবি থেকে, যেটা 209টা দেশে তারা ওখান থেকে দেয়, আমরা যাতে সবার আগে পাই এই জন্য আজকে আমরা একটা প্রতিনিধি গ্রুপ পাঠিয়েছি এবং আমরা আশা করি আমরা আগে পাবো। মাননীয় স্পিকার, মাঠ পর্যায়ে মূলত উচ্চ সংক্রমণ এলাকায় টিকাদানের জন্য সর্বশেষ বিতরণ করা হয়েছে 34 লক্ষ, মাননীয় সংসদ সদস্য জানতে চেয়েছিলেন, বিতরণ করা হয়েছে 34,83,000 ডোজ, এক বায়ালে 10 ডোজ। হাম রুবেলা ক্যাম্পেইনের জন্য গ্যাভি এর মাধ্যমে সরকার সর্বমোট প্রায় 2,19,00,000 ডোজ টিকা আমরা পেয়েছি। হাম সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট পরিমাণ টিকা আরও আমাদের আছে এবং চেইন রক্ষা করা হচ্ছে। টিকার কোনো ঘাটতি আমাদের ইনশাল্লাহ হবে না। যেই ঘাটতিটা মোকাবেলা করেছি তার সম্পূর্ণগত বিগত কেয়ারটেকার সরকারের এই ব্যাপারে কোনো গুরুত্ব না দেওয়া এবং ফ্যাসিস্ট সরকারের সম্পূর্ণ ব্যর্থতার কারণে, লুটপাটের কারণে টিকা ব্যবস্থার কার্যক্রমের চেইন রক্ষিত হয়নি এবং সরবরাহ নেয়নি, যেটা আমরা আল্লাহর রহমতে
আল্লাহর উপর ভরসা করে বলি, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল এবং বিচক্ষণ নেতৃত্বে আমরা এরই মধ্যে বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের শিশুদের জন্য টিকা সংরক্ষণ এবং সরবরাহ নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি প্রশ্ন করতে পারেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের মন্ত্রী মহোদয় অত্যন্ত সেনসিটিভ হয়ে গেলেন। উনি লক্ষ্য করলেন না যে আমি সংসদে সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে কথাটি উত্থাপন করিনি। এটা কিন্তু আমি আমার বক্তব্য দেওয়ার সময় বলি নাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় মন্ত্রী বললেন রোগীকে ভয়ে দেখাতে হয় না, সাহস দিতে হয়। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। যাই হোক, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ 20 দিন 15ই মার্চ থেকে 4 এপ্রিল 98 জন শিশু সন্দেহজনক হামে মারা গেছে, আর নিশ্চিত মৃত্যু হয়েছে 16 জন। সর্বশেষ 24 ঘন্টায় সন্দেহজনক হামে মারা গেছে 4 জন, নিশ্চিত হামে 2 জনের মৃত্যু হয়েছে। তবে গত 2 সপ্তাহে প্রথম আলো দেশের বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে হামে মৃত্যুর সংখ্যা 61 বলে জানিয়েছে। দেশে হামে মৃত্যু হার ছিল 10 লাখে 1%, আর এখন তা বেড়ে হয়েছে 16.8%। আরও পরিসংখ্যান দিতে পারে মাননীয় স্পিকার, কিন্তু আমি পরিসংখ্যান দেব না। আমি একটা কথা বলি, এই সংসদে যারা বসেছেন আপনারা কোনো না কোনো সন্তানের পিতা, এবং বলা হয় সন্তানের পিতার কাঁধে সন্তানের লাশের চেয়ে আর ভারী কিছু হইতে পারে না। এই যে আমরা যে পরিসংখ্যানগুলো দিচ্ছি মাননীয় স্পিকার, এই শিশুগুলো কোনো না কোনো পিতার কাঁধে কবরে গেছে। সুতরাং এটাকে কেবল পরিসংখ্যান হিসেবে না দেখে একটা মায়ের কান্না, একটা পিতার আর্তনাদ, একটা পরিবারের ধস এবং চিরজীবনের জন্য একটা পরিবারে যে শোক নেমে আসে, সেটার দিকে আমরা একটু তাকাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় মন্ত্রীর কাছে প্রশ্ন রাখছি। প্রথম আলোর খবর জানাচ্ছে শুধু হাম নয়, 10 রোগের টিকার সংকট দেখা দিয়েছে দেশে। ইপিআই এর কেন্দ্রীয় গুদামে বিসিজি, পেন্টা, বিওপিডি, পিসিডি, এমআর, টিভি এই 6 টিকার মজুদ শূন্য। আইপিডি ও টিসিভি টিকার যে মজুদ আছে সেটা দিয়ে চলবে আগামী জুন পর্যন্ত। এরপরে কি হবে সেটা যদি মাননীয় মন্ত্রী আমাদের জানান তাহলে সুবিধা হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য সেন্সিটিভ শব্দটা ইউজ করেছেন কি কারণে আমি বুঝতে পারিনি। আমি তো ওনার প্রতিটা কথার জবাব দিয়েছি ওনাকে ইজ্জত করার স্বার্থে। আই হ্যাভ নট অ্যাভয়েডেড হার। এখানে সেন্সিটিভ কি হলো বুঝলাম না। তার মানে কি ওনার কথার জবাব দেওয়া সঠিক হয় নাই বা জবাব দেওয়া উচিত হয় নাই? যাক, উনি যেমন বুঝছেন তেমনই বলছেন। আই এম নট সেন্সিটিভ। এখানে সেন্সিটিভ হওয়ার কোনো জায়গা নাই, এটা অন্য জায়গায়, এটা এখানে না। আর সন্তানের পিতা আমরা সবাই আল্লাহর রহমতে, কাজে আমাদের দরদ আছে। সন্তান মারা গেলে পিতার কাঁধে যে এটার ভার কত বেশি এটাও কিন্তু জানি। এই মিজেলসে মাননীয় সংসদ সদস্য, আমি কিন্তু একজন এজেড মানুষ। দো আই এম লুকিং ভেরি ইয়াং, বাট আই হ্যাভ গট এজ। ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট। মাননীয় স্পিকার, আমি মিজেলসের ওয়ার্ড কিন্তু ভিজিট করেছি ডেসপাইট অফ মাই হেলথ রিস্ক, এবং আই ক্রাইড ইন মহাখালী ইনফেকশাস ডিজিজ হসপিটাল আফটার দ্য ফার্স্ট ডেথ অফ এ চাইল্ড due to the lack of intensive care unit at that infectious disease clinic. I cried, but I think you have not visited a ward of measles patients. কাজে আমি কিন্তু বুঝি আমার সন্তানেরা হাম হয়েছিল। আই হ্যাভ দ্যাট অ্যাগুইনেস। সুতরাং এটা বলেন না দয়া করে। আরেকটা জিনিস আপনাকে বলি, পরিসংখ্যান বিষয়ে একটু দয়া করে ক্রস চেক করবেন। শুধু একটা পত্রিকায় উঠলে এটা আপনি আনছেন, আপনার কোনো দোষ না। আই এম নট ব্লেমিং ইউ মাননীয় সংসদ সদস্য, বাট একটু ক্রস চেক করেন।
এই গভর্নমেন্ট আমরা কিন্তু উই আর কমিটেড টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল, উই আর কমিটেড টু ডু সামথিং আন্ডার দ্য লিডারশিপ অফ এবল লিডারশিপ অফ মিস্টার তারেক রহমান, দ্য অনারেবল প্রাইম মিনিস্টার। কাজে একটু ক্রস চেক করিয়েন যে এই জিনিসটা আপনি দিয়েছেন মৃত্যুর ঘটনায়, আপনার মুখেই কিন্তু একটু কন্ট্রাডিক্টরি বলেছেন। একখানে 98টা মৃত্যুর কথা বলেছেন, আবার নিশ্চিত মৃত্যুর কথা বলেছেন। নিশ্চিত ওয়ার্ডটা এবার ইউজ করা হয়েছে রিগার্ডিং দ্য ডেথ অনলি ডিউ টু দ্য মিজেলস অ্যাটাক, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যেটা নিশ্চিত করেছে আমাদের 41 জন রোগী আমাদের এই পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এবং ইউনিসেফের যৌথ সমীক্ষায় ডিউ টু মিজেলস মারা গেছে মাননীয় সংসদ সদস্য। আর আপনি যেটা বলেছেন যে সংসদে বলা, আমি কিন্তু আপনাকে সংসদে বলতে নিষেধ করিনি মাননীয় সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আমি ওনাকে বলেছি যে হাম হইলেই ভবিষ্যতে আমাদের সব শিশু ধ্বংস হয়ে যাবে। করোনার পরেও বলা হয়েছিল যারা করোনার ভ্যাকসিন নিচ্ছে সকল মানুষ কেউ পঙ্গু হয়ে যাবে, কেউ কিডনি ফেল হয়ে যাবে, কিন্তু করোনা কিন্তু অনেক বছর হয়েছে চলে গেছে, আমাদের কিডনি এখনও ঠিক আছে, আমিও করোনার টিকা নিয়েছিলাম। কাজে আমি কথাটা বলেছি আমাদের মুখ থেকে হ্যাঁ আশঙ্কা থাকবে, কিন্তু মানুষকে আশঙ্কায় ভুগতে আমরা দিব না, এটি মাননীয় সংসদ সদস্যদের দায়িত্ব। আমরা আইন করব জনগণের স্বার্থে। এইখানে আমি আপনাকে এই জন্য কথাটা বলেছি, হাম হলে তাইলে কিন্তু মায়েরা অনেক কান্না শুরু করবে যে আমার সন্তানের বোধহয় ভবিষ্যৎ চলে গেল। অনলি ফর দ্যাট এন্ড ইন ভিউ মাননীয় সংসদ সদস্য আমি বলেছি প্যানিক না সৃষ্টি করার জন্য আমরা কিন্তু ফাইট করতেছি মাননীয় স্পিকার এটার বিরুদ্ধে। আশা করি মাননীয় সংসদ সদস্য ভবিষ্যতে আমাদেরকে ওনার ধারণা দিয়ে জ্ঞান দিয়ে যাতে সেন্সিটিভ না হই আমাদেরকে সাহায্য করবেন। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, টিকার মজুদ শেষ হয়ে গিয়েছে, নীল ব্যালেন্স আছে, সে সম্বন্ধে কিছু বলেন। মাননীয় স্পিকার, আই এম সরি, আই হ্যাভ ওমিটেড দ্যাট। আমাদের টিকার মজুদ আমরা শূন্য থেকে শুরু করেছি, দ্যাটস ভেরি ট্রু, বাট মাননীয় স্পিকার বাই দ্যাট টাইম উই আর রিচ। আমাদের হাতে আছে, আমাদের চেইন আছে, আমাদের টাকা আছে। আমরা টাকা অলরেডি আমরা আমাদের ক্যাবিনেট মিটিং থেকে পাস করে দিয়েছি 604 কোটি টাকা। এই সপ্তাহের ভিতরে এডিবি থেকে সুইজারল্যান্ড হয়ে ইউনিসেফের কাছে চলে যাবে। মাননীয় স্পিকার আরও বলি, আমরা কিন্তু মাননীয় স্পিকার অনলি ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি, উই আর নট গোয়িং টু টেন্ডার। আমরা টেন্ডার দিচ্ছি না, টেন্ডারের সময় লাগে, কারাপশন হয়। টু অ্যাভয়েড দ্যাট কারাপশন অ্যান্ড টু অ্যাভয়েড দ্য ডিলে ইন টেকিং ডেলিভারি অফ দ্য ভ্যাকসিন আমরা ডাইরেক্ট ইউনিসেফের কাছ থেকে নিচ্ছি। এখন ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড ব্যাংক তিনটার সংস্থা আমাদেরকে আপ্রাণ হেল্প করে যাচ্ছে বিগত সরকারের ব্যর্থতা থেকে আমাদেরকে শক্ত মজুদ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন সাতক্ষীরা 3 থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশারকে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে সাতক্ষীরা 3 আসন প্রশাসনীয় কালীগঞ্জে সর্বস্তরের ভাই বোনদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি, যারা আমাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠিয়েছেন। আমার উত্থাপনীয় বিষয় হলো বিশুদ্ধ খাবার, পানি এবং স্যানিটেশন ব্যবস্থা প্রসঙ্গে। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা 3 আশাশুনি কালীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। অত্র এলাকার বিশুদ্ধ খাবার পানির অভাবে ডায়রিয়া, কলেরা, আমাশয়, কৃমিজনিত রোগের মতো পানিবাহিত রোগ এবং গুরুতর স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হয় এবং হচ্ছে। আর স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের অভাবে মারাত্মক জনস্বাস্থ্য ও পরিবারগত বিপর্যয় ঘটছে এবং এই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন না থাকার কারণে বিভিন্ন জায়গায় অস্বাভাবিকভাবে মলত্যাগের কারণে পানি ও মাটি দূষিত হচ্ছে। শিশুদের অপুষ্টি এবং শারীরিক বৃদ্ধি কমে এবং উচ্চ শিশু মৃত্যু হার দেখা যাচ্ছে। তাই মাননীয় মন্ত্রী মহোদয় এটির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে সমস্যাগুলো নিরসন করা জরুরি প্রয়োজন বলে মনে করি। মাননীয় স্পিকার, বিশুদ্ধ পানি ও সুপেয় পানি কোনো বিলাসিতা নয়, এটা একটি মৌলিক অধিকার। পানির অপর নাম জীবন আমরা বলে থাকি।
যদি বিশুদ্ধ এবং সুপ্রিয় পানি না হয় তাহলে এই পানি মানুষের মৃত্যুর কারণ হয়ে থাকে, মৃত্যু বলে গণ্য হয়। তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আশাশুনি এবং কালীগঞ্জের মানুষের জন্য সাতক্ষীরা জেলার অবস্থাও একই অবস্থা, নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা এবং নিরাপদ স্যানিটেশনের ব্যবস্থা নিশ্চিত করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মি শাহ আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশার 107 সাতক্ষীরা 3-এর প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর পক্ষে বিবৃতি প্রদান করছি। মাননীয় স্পিকার, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে সাতক্ষীরা 3-এর আওতাধীন আশাশুনি কালীগঞ্জ উপজেলার বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হয়েছে। উপকূলীয় জেলাসমূহে বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প 2022 ডিসেম্বর 2026 শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার 9,897টি এবং কালীগঞ্জ উপজেলায় 8,359টি রেইন ওয়াটার হারভেস্টর বরাদ্দ প্রদান করা হয়েছে। তন্মধ্যে আশাশুনি উপজেলায় 7,172টি এবং কালীগঞ্জ উপজেলায় 6,279টি রেইন ওয়াটার হারভেস্টর স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। মাননীয় স্পিকার, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প জানুয়ারি 2020 জুন 2026 শীর্ষক প্রকল্পের আওতায় বিগত 6 অর্থ বছরে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় 512টি গভীর নলকূপ, 1050টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, 5টি রুরাল পাওপট ওয়াটার সাপ্লাই স্কিম এবং কালীগঞ্জ উপজেলায় 149টি গভীর নলকূপ, 1587টি রেইন ওয়াটার হারভেস্টর, 18টি কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ইউনিট, 2টি রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম বরাদ্দ প্রদান করা হয়েছে। বর্ণিত প্রকল্পটির আরডিপিপি 2028 সাল পর্যন্ত সংশোধনের কাজ প্রক্রিয়াধীন। প্রকল্পটির আরডিপিপি অনুমোদন হলে উক্ত প্রকল্পের আওতায় উপরোক্ত 2টি উপজেলায় প্রতি ইউনিয়নে গড়ে 10টি নলকূপ বরাদ্দ প্রদান করা সম্ভব হবে। মাননীয় স্পিকার, উপকূলীয় জনগোষ্ঠীর বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ত মোকাবেলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ জানুয়ারি 2019 জুন 2026 শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার 6,645টি পরিবার ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টর, 8টি প্রতিষ্ঠান ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টর, 14টি পুকুর ভিত্তিক পানি ফিল্ট্রেশন ব্যবস্থা স্থাপন এবং 92টি কমিউনিটি ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টর স্থাপন করা হয়েছে। মাননীয় স্পিকার, গ্রামীণ স্যানিটেশন প্রকল্প জুলাই 2025 জুন 2028 শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার 550টি ইমপ্রুভ ল্যাট্রিন, 4টি কমিউনিটি টয়লেট, কালীগঞ্জ উপজেলায় 600টি ইমপ্রুভ ল্যাট্রিন, 4টি কমিউনিটি টয়লেট বরাদ্দ প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, 99.22 কোটি টাকা প্রকল্পিত ব্যয়ে সাতক্ষীরা জেলা নবনক্ত পানি সমস্যা দূরীকরণ নিরাপদ পানি সরবরাহ প্রকল্প 2026 জুন 2028 শীর্ষক একটি প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত প্রকল্পের আওতায় আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত আছে। মাননীয় স্পিকার, 3,545.95 কোটি টাকা প্রকল্পিত ব্যয় বিশ্ব ব্যাংকের সহায়তায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তীব্র পানির জলের সংকটাপন্ন জেলাগুলোতে জলবায়ু সহিষ্ণু পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প জুলাই 2026
জুন 2030 শীর্ষক প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াধীন আছে। উক্ত প্রকল্প প্রস্তাব প্রণয়নের নিমিত্তে সমগ্র উপকূলীয় অঞ্চলে পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে একটি সমীক্ষা কার্যক্রম সম্প্রতি সমাপ্ত হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় আশাশুনি ও কালীগঞ্জ উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, আপনি এই বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয়ের কাছে প্রশ্ন হলো, মাননীয় মন্ত্রী, বর্তমানে কত শতাংশ মানুষ নিরাপদ পানির আওতায় আছে আর কত শতাংশ মানুষ এখনো আওতা নেই? মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, এ ব্যাপারে উনি যদি 71 বিধিতে একটি নোটিশ করেন, আমি তথ্য উপাত্ত দিয়ে বিস্তারিত মহান জাতীয় সংসদে অবহিত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মুজিবুর রহমান, মাননীয় সদস্য, বলুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বেশ কিছুদিন থেকে সংসদ চলছে আলহামদুলিল্লাহ প্রাণবন্ত। আপনি কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? 301-এ পয়েন্ট অফ অর্ডার। জি, আমি যেটা বলতে চাচ্ছি, সংসদ নরম গরম ইতিমধ্যে অনেকবার হয়েছে এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, উনি সংবিধানের ধারা এবং কার্যপ্রণালীর ধারা সুন্দরভাবে বলেন। তো বিগত 2 দিন ধরে ওনাকে আমি দেখছি যে ওনার আসন যেখানে ছিল সেখান থেকে উনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন। জানি না মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে সেই সুযোগ দিয়েছেন বা তাকে কোনো বিশেষ ছাড় দিয়েছেন কিনা। যদি না থাকে তাহলে মাননীয় স্পিকার, এই সংসদের রুলস অফ প্রসিডিউর যা আছে এগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। সংসদে আসন পরিবর্তন হতেই পারে, এটা কোনো পয়েন্ট অফ অর্ডারের বিষয় না। আপনি বসুন, আমি এখন আইন প্রণয়ন কর্মসূচিতে। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুযায়ী জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাবের আওতায় প্রাপ্ত নোটিশের সিদ্ধান্ত সংসদকে অবহিত করব। নোটিশটি দিয়েছেন চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী। তার নোটিশে নিম্নোক্ত বিষয়ে মুলতবি প্রস্তাব দিয়েছেন: চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক তথা আরাকান সড়ক ঐতিহাসিক শাহসুজা সড়ক চট্টগ্রাম কক্সবাজার যাতায়াত পথ 6 লাইনে উন্নীত না হওয়ায় বারবার দুর্ঘটনার কারণে যানজট স্পটগুলো চিহ্নিত করে সড়কটি 6 লাইনে করার জন্য মহান সংসদে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সদস্য, এটা মুলতবি প্রস্তাবের মতো আওতায় আসে না, তবে কার্যপ্রণালী বিধির অন্যান্য বিধিতে আপনি এই প্রশ্নটি উত্থাপন করতে পারেন। এমত অবস্থায় কার্যপ্রণালী বিধির 62 বিধিতে প্রাপ্ত মাননীয় সদস্যের নোটিশটি মুলতবি প্রস্তাব হিসাবে গ্রহণ করা গেল না বলে দুঃখিত। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। দিনের কার্যসূচি অনুসারে আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি অর্থ প্রাপ্তি
ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত একটি বিল, সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026, এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি অর্থ প্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত একটি বিল, সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026, এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংসদে উত্থাপিত আকারে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি অর্থ প্রাপ্তি ও ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি, সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026, মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপরে কোনো দফাওয়ারি সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ও 21 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 ও 21 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের সরকারি হিসাব নিরীক্ষা সংক্রান্ত বিধান যথাযথভাবে বাস্তবায়ন, সরকারি অর্থ প্রাপ্তি ব্যয়ের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ
এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের হিসাব নিরীক্ষা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে বিধান প্রণয়নকল্পে আনিত বিলটি সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে উত্থাপিত আকারে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি হিসাব নিরীক্ষা বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। আমি এখন মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদকে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমিনুর রশিদ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, Protection and Conservation of Fish Act 1950, Act number 18 of 1950 সংশোধন কল্পে আনিত একটি বিল প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের জন্য, এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছে। মাননীয় সদস্যবৃন্দ, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950, অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 বিলের উপরে আপত্তি উত্থাপনের ব্যাপারে আপত্তি দিয়েছেন আব্দুল মান্নান মাসুদ, 273 নোয়াখালী 6। আপনি আপনার আপত্তিটি উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আমি উপকূলীয় অঞ্চলের প্রতিনিধি। এখানে মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে গরিব জেলেদের কথা চিন্তা করে ওনাদের যেই কারাদণ্ডের ব্যাপারটি কমিয়ে আনা হয়েছে, কিন্তু এই ব্যাপারে আরও কিছু সুনির্দিষ্ট ক্লজ যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে আসলে হচ্ছে গরিব জেলে যারা, তারা এই ধরনের হয়রানি থেকে মুক্তি পাবে। এই আইনের একটা প্রয়োগ রয়েছে। আসলে উপকূলীয় অঞ্চলে কিছু মাছ রয়েছে, যেমন আমরা ছায়া মাছ বলি, প্রায় হাজার হাজার কোটি টাকার এই অর্থনীতি। এই ছায়া মাছগুলো কারেন্ট জাল এবং ভিন্দি জাল ছাড়া আসলে হচ্ছে ধরা অসম্ভব। এই মাছগুলো ধরা হয় শুধুমাত্র হচ্ছে অগভীর সমুদ্রে, খাল বিলে, উপকূলীয় অঞ্চলে খাল বিলে। ওই জায়গায় এই জেলেরা, যাদের নিজস্ব কোনো নৌকা নেই কিংবা হচ্ছে হাতে কিংবা হচ্ছে কারেন্ট জালে যারা মাছ ধরে, তারা এক বেলা খেতেও তাদের কষ্ট হয়ে যায়। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে এই ধরনের মাছের যে ব্যবসাটি, এ ব্যাপারে যদি স্পেসিফিক করে দেওয়া হয় যে ভেলা নৌকায় মাছ ধরলে, ভেলা নৌকায় এই জাল ব্যবহার করলে কিংবা হচ্ছে অগভীর সমুদ্রে ব্যবহার করলে কী ধরনের শাস্তি হবে, কিংবা ডাবল ইঞ্জিন অথবা হচ্ছে বড় নৌকায় করে ব্যাপক হারে মৎস্য নিধনে কী ধরনের সাজা হবে, যে জেলেদের ব্যাপারে এখানে একটা আইনে এক্সটেন্ড টু 5 লাখ জরিমানার কথা বলা হয়েছে। আসলে যাদের উপরে এই আইনটা প্রয়োগ করা হবে তাদের পক্ষে 5,000 টাকা দেওয়া অসম্ভব, এবং দিনে এনে দিনে খাই এই ধরনের ব্যাপার রয়েছে তাদের মধ্যে। পাশাপাশি এই জায়গায় মূলত স্পেসিফিক যদি না করা হয় তাহলে উপকূলীয় অঞ্চলের খাল বিলে মাছ ধরে যে হাজার হাজার মানুষ জীবিকা নির্বাহ করে, তাদের উপর নিপীড়নমূলক একটা আইনে পরিণত হবে এটা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এ ব্যাপারে মাননীয় মন্ত্রী একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে পারেন। মাননীয় স্পিকার, কারেন্ট জাল এবং ভিন্দি জাল যেটা, এই জালটা এর মধ্যে সারা বাংলাদেশের উৎপাদন নিষিদ্ধ। গতকালকে আমরা একটা মিটিং করেছি চাঁদপুরে, সচেতনতামূলক মিটিং, এবং এই জালগুলি চোরাইভাবে উৎপাদন হয় এবং এগুলি বন্ধ করার জন্য প্রশাসনিক দিক থেকে ওই সরকার
যথেষ্ট তৎপর আছে। আর বাকি যেই জিনিস উনি বললেন, যা বললেন এ ব্যাপারে, এখানে কয়েকটা শ্রেণী মাছ ধরে, এটা সত্য। এই জায়গাতে যারা কারেন্ট জাল এবং ভিন্দি জাল, যেটা এটা কিন্তু নৌকাতে না, এটা কম পানিতে স্রোতের এগেনিস্টে বসানো হয় এবং ওখান থেকে মাছটা ধরা হয়। এবং এই কারণে বিশেষ করে এই কারেন্ট জাল এবং ভিন্দি জালের সমস্যা হলো, এটায় ছোট মাছ বড় মাছ সমস্ত মাছ নষ্ট হয় এবং এর ভিতরে যদি একবার বেজে যায়, ওই মাছ আর নতুন করে সারভাইভ করার কোনো ক্ষমতা থাকে না, কারণ নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর বাকি যেটা আছে, এখানে নৌকাতে, বড় নৌকাতে এটার এই ধরনের জাল বাওয়া হয় না, ছোট নৌকা দিয়েই এই কারেন্ট জাল এবং ভিন্দি জাল দেওয়া হয়। আর সমুদ্রের মধ্যে যে কম ডেপথের পানিতে যেই মাছের কথা বলা হয়েছে, এটা মেনলি ভিন্দি জাল। এই জালটা আরো খারাপ। এটায় আপনার মাটির, নর্মালি তো ছোট মাছ পোনাগুলি মাটির মধ্যে টাচে থাকে, ওই জাল টেনে এটাকে তোলা হয়। এতে করে যা হয়, যেই মাছ ওই চাষির মৎস্যর আহরণ করবে তার প্রয়োজন, এক্সকিউজ মি মাননীয় স্পিকার, ওই যার প্রয়োজন ওইটা সে নেয়, বাকি যেই মাছের ছোট ছোট পোনাগুলি, যেটা একদিন অনেক বড় হবে, ওই পোনাগুলি মেরে ফেলে। এই কারণে এই জালগুলিকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ব্যবস্থা করা হয়েছে এবং ওই জালগুলি উৎপাদনও বন্ধ করা হয়েছে মাননীয় স্পিকার। এর মধ্যেও যদি মাননীয় স্পিকার আপনি মনে করেন এটা আলোচনার প্রয়োজন আছে, অবশ্যই এই আইন মানুষের কল্যাণে, আইন করা হয়েছে মানুষের কল্যাণে, এই আইন করা হয়েছে দেশের কল্যাণে, এই আইন করা হয়েছে কৃষিজীবী বা মৎস্যজীবী মানুষের কল্যাণে। এই আইন কোনোদিনই অকল্যাণের জন্য তৈরি হতে পারে না, কোনো মানুষের অকল্যাণে তৈরি হতে পারে না মাননীয় স্পিকার। আপনি যদি মনে করেন এটা নিয়ে আলোচনা হতে পারে, সময় নিয়ে আলোচনা করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই মাননীয় স্পিকার। ও জরিমানা যেটা, 5,000 টাকা জরিমানাটা, যেটা মাননীয় স্পিকার, এই জরিমানার ব্যাপারে যেটা আছে, অ্যাকচুয়ালি কালকেও এটা নিয়ে কাজ হয়েছে। এই জরিমানাটাই হলো থামানোর একমাত্র উপায়। এটা জরিমানা সরকারের আয় না মাননীয় স্পিকার, জরিমানা তাকে নিরুৎসাহিত করার জন্য এই জরিমানাটা। সে যদি সারাদিন মাছ ধরে 500 টাকার মাছ পায়, 1000 টাকার মাছ পায়, ওইখানে একবার যদি তারে 5000 টাকা জরিমানা করা হয়, সে চিন্তা করবে যে দ্বিতীয়বার গেলে আমার হয়তো 10 দিনের জন্য ক্ষতিগ্রস্ত হবে। অ্যাকচুয়ালি ওই 10 দিনে সে যে মাছটা আহরণ করে, তার থেকে বহুত বেশি টাকার মাছ নষ্ট করে ফেলে, ছোট ছোট পোনা। এই কারণে এই জরিমানাটা করা হয়েছে মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। একজন সদস্য নাওটাও তো শুনতে পাইনি। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি মহান জাতীয় সংসদে বিলটি উত্থাপন করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলের নাম উল্লেখ করে আবার উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আমি আমিনুর রশিদ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ
মন্ত্রী প্রস্তাব করিতেছি যে প্রোটেকশন অফ কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 সংশোধনকল্পে আনিত বিলটি প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। বিবেচনাটা পরে আসছি আমি। আপনি আবার দাঁড়িয়ে দয়া করে উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী, এই মহান জাতীয় সংসদে বিলটি উত্থাপন করছি। উত্থাপন করার স্পিকার উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী প্রস্তাব করিতেছি যে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 সংশোধনকল্পে আনিত বিলটি প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করি। আবার স্পিকার, এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় মন্ত্রী, আপনাকে আশেপাশে অনেকেই ডিস্টার্ব করছে। আপনি বিলটা উত্থাপন করবেন, যে আমি বিলটি উত্থাপন করছি, এটা বলেন। মাননীয় স্পিকার, আপনার উত্থাপন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী প্রস্তাব করিতেছি যে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 সংশোধনকল্পে আনিত বিল প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ। প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীকে সংসদে উত্থাপিত আকারে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান করছি। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ মন্ত্রী প্রস্তাব করিতেছি যে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950 অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 সংশোধনকল্পে আনিত বিলটি প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026
2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলের উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাগুলো সংসদে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2, 3, 4, 5 ও 6 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মোহাম্মদ আমিনুর রশিদ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, প্রস্তাব করিতেছি যে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যাক্ট 1950, অ্যাক্ট নাম্বার 18 অফ 1950 সংশোধনকল্পে আনিত বিলটি প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন অফ ফিশ অ্যামেন্ডমেন্ট বিল 2026 পাশ হলো। আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিলটি উত্থাপনের আগে আমি আপনার মাধ্যমে সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় নেতা এবং সকল সংসদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিলটি উত্থাপনের সময় যে নামটি পড়ব এটা আমার জন্য বিব্রতকর, আপনাদের শুনতেও বিব্রতকর। কিন্তু আল্লাহ রহমতে এটি পাশ হয়ে গেলে আমরা যদি সবাই মিলেমিশে একসাথে থাকি, আগামী বহু বছর যাবত এই নাম আর আমাদের শুনতে হবে না ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মীর শাহ আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর পক্ষে শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর আইন 2023-এর সংশোধনকল্পে আনিত একটি বিল, শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর সংশোধন বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة